তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 3 নম্বর মডিউল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, অর্থাৎ তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বৈদ্য দর্শনের প্রভাব আলোচনা করো, অথবা পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসতে পারে, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে আলোচনা করো। আর এই দুইটি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই তোমরা পাবে। তাহলে দেখো, প্রথমে তোমরা পয়েন্ট করবে শিক্ষাক্ষেত্রে বৈদ্য দর্শন, শিক্ষার সঙ্গে বৌদ্ধ দর্শনের কীরকম আবির্ভাব হয়েছিল বা সম্পর্ক কেমন। প্রাচীন ভারতীয় শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই কেমন করে ব্রাহ্মণ্য শিক্ষা দর্শনকে বৌদ্ধ শিক্ষায় প্রভাবিত করেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক এক বিশ্বব্যাপী আলোড়নের যুগ। চীন দেশের কনফুসিয়াস, গ্রিসের পিথাগোরাস এবং ভারতবর্ষে এই আলোড়নের পথিকৃৎ বুদ্ধের বাণী ও উপনিষদ ভাবনার ফসল বিশেষ। কিন্তু এই জন্য সে সত্যকে নতুন আলোক পথে পুনঃ প্রতিষ্ঠা করল। সম্রাট অশোক বুদ্ধের বাণী পৌঁছে দিয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্যের বেশ কিছু দেশে। অর্থাৎ এই যে শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের যে তাৎপর্য বা প্রভাব যে ছিল, এই বাণী অর্থাৎ উপনিষদের যে ভাবনা, যখন এই বুদ্ধদেব বাণীগুলো তৈরি করতেন এবং বিভিন্ন দেশের দিকে আবির্ভাব হয়, তখন কিন্তু সম্রাট অশোক তার বুদ্ধের বাণী বিভিন্ন দেশে কিন্তু পৌঁছেছিলেন। যেমন তিব্বত, বার্মা, নেপাল, জাপান, চীন, কম্বোডিয়া, সর্বত্র এই ভাবনার পদাচরণ স্পষ্ট হয়ে উঠল ক্রমে ক্রমে। আমরা বৌদ্ধ দর্শনের ফসল বৌদ্ধ শিক্ষা ভাবনা ও তার প্রায়োগিক দিক সম্পর্কে নিম্নে আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে শিক্ষায় সমান অধিকার। অর্থাৎ এখানে বৌদ্ধ ধর্মের মধ্যে শিক্ষার সঙ্গে অধিকার কি রয়েছে। বুদ্ধদেব তার বোধিপ্রাপ্ত যে সত্য প্রচার করেছিলেন, তার নির্যাস হলো মানব জীবনের চরম সত্য লক্ষ্য নির্বারণ লাভ, এবং স্বাভাবিকভাবেই সামাজিক প্রক্রিয়া বিভিন্ন দিকগুলোকে বিনষ্ট করলো ওই লক্ষ্যকে সামনে রেখে। প্রাথমিকভাবে বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন জাতি, ধর্ম, বর্ণ অবস্থা নিরিখেই সবাই সমান। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্থিক এমনকি সামাজিক দিক থেকেও সকলেই কিন্তু সমান। তাই শিক্ষাক্ষেত্রে সকলের সমান অধিকার আছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সকল ধর্মের শিক্ষার্থীরাই গ্রহণ করতে পারত। তারপরে পাঠ্যক্রমের মধ্যে বলা হচ্ছে জীবনযাপনের মধ্য দিয়েও নির্দেশ দিয়ে উচ্চতম আধ্যাত্মিক, নৈতিক ও বৈদিক জীবন গড়ে তুলতেন শিক্ষক। বৌদ্ধ পাঠ্যক্রম মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবনায় পুষ্ট ছিল, কারণ জীবনের চরম লক্ষ্য হলো হিসাবে নির্দিষ্ট ছিল নির্বাণ লাভ। ত্রিপিটক ও অন্যান্য দর্শন পঠন পাঠন ছাড়াও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল সুতা কাটা। তাদের বৌদ্ধ ধর্মের পাঠ্যক্রমের মধ্যে ছিল সুতা কাটা, বয়ন শিল্প, সূচি শিল্প, অঙ্কন বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, শল্য চিকিৎসা, মুদ্রা প্রস্তুতিকরণ শিল্প, আরও 19টি শিল্প ছিল। শিক্ষায় পড়ালেখা ও গণিত বিষয়ে জ্ঞান, এই তিনটির প্রাধান্য ছিল। অর্থাৎ পড়ালেখায় প্রাথমিক পড়া এবং লেখা এবং গণিত বিষয়ে জ্ঞান থাকতে হবে, এই তিনটির প্রধান ছিল। তারপর উচ্চশিক্ষার স্তরে ধর্ম, দর্শন, সাহিত্য ছাড়াও ব্যবহারিক জীবনের উপযোগী বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। শিক্ষার মাধ্যম, বৈদিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার মাধ্যম হিসেবে জনসাধারণকে ভাষাকে গুরুত্ব প্রদান। অর্থাৎ এখানে আরেকটা প্রাধান্য দেওয়া হয়েছিল ভাষার উপরে। প্রথম অবস্থায় বুদ্ধের বাণী ও শিখন দেওয়া হতো পালি ভাষায়। পালি ভাষার অপর নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। আর এখানে পালি ভাষা পরে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে যেমন ভাষায় কথা বলতে পারে তাকে সে ভাষায় কথা বলতে দিতে হবে। পরবর্তী পর্যায়ে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম হয় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এরপর থেকেই আঞ্চলিক ভাষার গুরুত্ব বাড়ল। বর্তমান শিক্ষাক্ষেত্রেও মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরে শিখন পদ্ধতি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পদ্ধতি ছিল মৌখিক, মানে মৌখিকভাবে শিক্ষা ব্যবস্থা।
আর এই বৈধ শিক্ষা আলোচনা ভিত্তিক পদ্ধতি, মানে আলোচনার মাধ্যমে যা কিছু হবে আলোচনার মাধ্যমে। শিক্ষার্থীর বৈদিক উন্নয়নের জন্য হেতুবিদ্যার প্রচলন হলো এবং ভ্রমণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ব্যবহারিক জ্ঞান আহরণে গুরুত্ব পেয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিল। এই বৌদ্ধ ধর্মের সাথে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক খ্যাতি একটা অর্জন করেছিল। আর ওই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল সার্বজনীন চিত্তের উদ্দীপন, উদ্বোধন ও চরিত্র সৃষ্টি। এরপরে গুরু শিষ্যের সম্পর্ক, অর্থাৎ একজন গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, পিতা পুত্রের মতো ছিল। বৈদ্য শিক্ষা আবাসিক হওয়ার ফলে শিক্ষার্থীরা সবসময় শিক্ষকদের বা উপাধ্যায়ের সংস্পর্শ পেত। পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে কিন্তু কথাবার্তা, নম্রতা, ভদ্রতা এগুলো কিন্তু ছিল। প্রত্যয় এবং আত্মসংযম দিয়ে গড়া আদর্শ জীবনযাপনের একটি নিদর্শন ছিল, যা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে অনুকরণযোগ্য। সুতরাং বুদ্ধ মানব জীবনের আধ্যাত্মিক ও নৈতিক দিকটিকে যেমন গুরুত্ব দিয়েছিলেন, তেমনি ব্যবহারিক দিকেও সমান জোর দিয়েছিলেন। ব্যক্তি যখন নিজের স্বরূপ জানবে, অর্থাৎ একজন ব্যক্তি যখন নিজের দিশা জানবে বা তার পথ যখন সে খুঁজে পাবে, আত্মমুক্তির পথ খুঁজে পাবে, তখন তার লক্ষ্য হবে সমাজসেবা। কারণ সকলের সেবার মধ্য দিয়ে আসবে আত্মমুক্তি। এই লক্ষ্য ছিল, এই লক্ষ্যে শিক্ষা ছিল তার প্রধান সহায়। অর্থাৎ একজন ব্যক্তির আত্মমুক্তি কখন হয় বা আত্মসংযম কখন হয়? যখন সে নিজে কিছু তার পথ খুঁজে পাবে বা কোনো কিছু একটা সুরা হবে যে তার ব্যবহারিক কাজের মাধ্যম দিয়ে সে পরিপূর্ণ কিছু করতে চাইছে, আর এটাই হবে এই শিক্ষার প্রধান সহায়। তো এই ছিল তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের 3 নম্বর মডিউল থেকে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর আরেকটা বিষয়, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে 7007014802 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমরা যারা সাজেশন পারচেস করতে চাইছো, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো।